আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিল এবার ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই মুহূর্তে দুর্নীতিকে উৎখাত করতে সেনাবাহিনীরই প্রয়োজন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যা জানালো স্টেট ডিপার্টমেন্ট। নয়াপল্টনে সমাবেশে তারেক রহমান, অন্তর্বর্তী সরকার জনগণের তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং সবশেষ জানিয়ে দেব, বিমানবন্দরে যাত্রীর সঙ্গে অসদাচরণ, 3 রাজস্ব কর্মকর্তা বরখাস্ত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ম্যাজিস্ট্রেটি ক্ষমতা পেল সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 12(1) ধারা অনুযায়ী 2 মাসের জন্য এই ক্ষমতা দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিদ উদ্দৌলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রো স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটি ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপন অনুযায়ী সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898 এর 64, 65, 83, 84, 86, 95(2), 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যে দিয়ে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করে ওর কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন সরকারকে সহায়তা দিতে সারা দেশে কাজ করছেন সেনাবাহিনী। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়ার কারণ হলো সমাজের প্রতিটি রন্ধে রন্ধে দুর্নীতি জড়িয়ে আছে। এই মুহূর্তে দুর্নীতিকে উৎখাত করতে হলে সেনাবাহিনী ছাড়া বিকল্প অন্য কিছু নেই, তাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে। এদিকে ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যা জানালো স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের ডোনাল্ড লুর সফর সম্পর্কে এক সাংবাদিক তার কাছে জানতে চান, আমি বিশ্বাস করি সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আছেন। তার বৈঠক সম্পর্কে কি আপনার জানা আছে? আরও বিস্তারিতভাবে বলতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বোঝাপড়া এবং বাংলাদেশের যেদিকে যাচ্ছে তা যুক্তরাষ্ট্র কীভাবে মূল্যায়ন করে। এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি ঘোষণা আছে, তারা বাংলাদেশকে সাহায্য করবে। সে বিষয়ে আপনাদের লক্ষ্য কী? জবাবে মিলার বলেন, হ্যাঁ, ডোনাল্ড লু ঢাকায় আছেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কীভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে এ বিষয়ে ডোনাল্ড লু পরবর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন। তিনি সেখানে একজন মার্কিন সহকারী প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশের জনগণের সেখানে সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে $200 মিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এদিকে নয়াপল্টনে সমাবেশে তারেক রহমান, অন্তর্বর্তী সরকার জনগণের তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সকলের ব্যর্থতা।
বাংলাদেশের পক্ষে গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গতকাল নয়াপল্টনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন। রাজধানী ও আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেন। বিকালে সমাবেশ শুরু হলেও দুপুরেই নেতাকর্মীদের সমাগমে নয়াপল্টন জনসমুদ্রে পরিণত হয়। বিকাল 5:30টার দিকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান। প্রায় 17 মিনিটের এই বক্তব্য ছাত্র জনতার গণ আন্দোলন, বিএনপির ঘোষিত 31 দফা কর্মসূচি, নতুন রাজনৈতিক দল, রাষ্ট্র সংস্কার, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সকলের ব্যর্থতা। বাংলাদেশের পক্ষে গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা, এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশ বিদেশ থেকে নানা রকমের উস্কানিত জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে 2023 সালে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে ঘোষিত 31 দফায় শেষ কথা নয়। বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সরকারের সংস্কারের বিএনপি ঘোষিত 31 দফা সরকার কর্মসূচি আরও প্রয়োজনীয় পরিবর্তন এবং সমাজ পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়। তিনি বলেন, কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না। এ কারণে বিএনপি বারবার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে। বিএনপি মনে করে একমাত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশীদারিত্ব তৈরি হয়। তারেক রহমান বলেন, গণ অভ্যুত্থান কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি। প্রত্যেকে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, ফৌজদারি অপরাধের যেমন বিচারিক আদালত হয়, ঠিক তেমনই রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে। আমি আগেও বলছি, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণও গুণগত পরিবর্তন জরুরি।